Am I audible, friends? Am I audible? Am I audible? Am I audible? Am I audible? Sushant Babu, am I audible? Am I audible? Okay. Nayanika Bhattacharya, am I audible? In last episode, there was a complaint that the sound is very weak. Is it really weak? শোনা যাচ্ছে? Let me start the second episode. এই এপিসোডটা হচ্ছে আমি জানি না টাইপ করলাম, দেখতে পাচ্ছেন কি টাইপটা শোনা যাচ্ছে? The subject is Nepal. How the scoundrels has tried to destroy the only Hindu country of the world. আমি নেপাল সম্বন্ধে পুরো ইতিহাসে যাচ্ছি না, অল্প আমি সাবজেক্টে যাচ্ছি, অল্পতে অল্প, জানি না কেন হোয়াই। এবার শোনা যাচ্ছে? ইয়েস ইয়েস স্যার, অডিবল সুশান্তবাবু, ওকে থ্যাঙ্কস। আমি শুরু করছি। নেপাল, নেপাল একদম হিমালয় এবং ভারতবর্ষের মধ্যে একদম হার্টল্যান্ডে বসে আছে, ইউপি বিহারের উপরে বসে আছে। নেপাল ফর সেঞ্চুরিজ, যুগ যুগ ধরে ভারতীয় সাধনার, ভারতীয় সভ্যতার, ভারতীয় হিস্ট্রি এবং হেরিটেজের, ভারতবর্ষের কালচারাল হেমিস্ফিয়ারের সেন্টারে বসে আছে, কেন্দ্রে বসে আছে। নেপাল একমাত্র পৃথিবীর হিন্দু কান্ট্রি, হিন্দু দেশ। সেই দেশের ইতিহাস প্রচুর। আপনারা যদি ইতিহাস দেখেন, কথিত আছে যে আমাদের এটা তো ইতিহাস, কিছু লোক সেকুলার কমিউনিস্টরা মনে করে যে রামায়ণ মহাভারত, ইভিন গান্ধী, নেহরুরা মনে করতো যে রামায়ণ মহাভারতটা হচ্ছে কল্পকাহিনী। কিন্তু রামায়ণ মহাভারত ইতিহাসের অংশ। আমি বহুবার বলেছি, যেমন বঙ্কিমচন্দ্রের সমস্ত উপন্যাসকে আপনি ইতিহাস ভিত্তিক বলবেন না কল্পনা বলবেন? বঙ্কিমচন্দ্রের সমস্ত উপন্যাসের একটা ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড আছে, এবং সেই ব্যাকগ্রাউন্ডটা, ইতিহাসের সেই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে, ঐতিহাসিক চরিত্রগুলোকে ব্যাকগ্রাউন্ডে রেখে লেখক তার কিছু কল্পনা অ্যাড করে। গোটা উপন্যাসটাকে আপনি কল্পনাপ্রসূত বলবেন না ইতিহাসের ছায়া, ইতিহাসের রিফ্লেকশন বলবেন? রামায়ণ মহাভারত ভারতবর্ষের ইতিহাসের অংশ, প্রতিটি চরিত্রই ঐতিহাসিক। রামায়ণ মহাভারতে যত জিওগ্রাফিক্যাল এরিয়া মেনশনড আছে, সবকিছু প্রেজেন্ট এই ভারতীয় উপমহাদেশে। এভরিথিং, এভরি প্লেস ইজ প্রেজেন্ট, এবং পরবর্তীকালে সেগুলো এক্সকাভেটেড অ্যান্ড প্রুভড, মাটি খুঁড়ে প্রমাণিত। রামায়ণ এবং রামচন্দ্রের, রামায়ণের ইতিহাস এবং সীতা এবং রামচন্দ্রের এটা ভূমি, একজনের বাপের বাড়ি, একজনের শ্বশুর বাড়ি। দেখেছেন গত, যখন রাম মন্দির যখন আসছে, তখন দেখেছেন কত একদম গরুর গাড়িতে করে, ট্রাকে করে কত প্রেজেন্টেশন আসছিল, শয়ে শয়ে ট্রাকে। কত গৌরবান্বিত ওরা, হাউ প্রাউড দে আর। এবং আপনি দেখবেন রেভলিউশনারি মুভমেন্টের সময়, দুটো এক্সাম্পল দিয়ে দিই, আমাদের বিপ্লবীরা ওখানে শেল্টার নিত, আত্মগোপন করত। যেদিন ইংরেজরা খবর পেল যে সুভাষচন্দ্রকে পাওয়া যাচ্ছে না এলগিন রোডে, তখন দে সার্চড, দে সেন্ড দেয়ার পুলিশ টিমস টু নেপাল। ভারতের সর্বত্র তো কুম্বিং করেছে, ইনক্লুডিং নেপাল। Some suspected Subhash Bose is hiding in Nepal, and from Nepal he is trying to go out.
They searched, British police searched Nepal. Even 42 আগস্ট মুভমেন্টের সময়, আগস্ট মুভমেন্টটা করেছিল মূলত ফরওয়ার্ড ব্লক, বেঙ্গল ভলেন্টিয়ার্স, এই গ্রুপগুলো, এবং ইন্ডিয়ার কিছু একদম প্যাট্রিয়টিক, মিলিটেন্ট প্যাট্রিয়টিক গ্রুপস, অ্যান্ড সোশ্যালিস্ট পার্টি, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, এই গ্রুপটা। জয়প্রকাশ নারায়ণ আত্মগোপন করেছিলেন নেপালে, এবং তার আরও কিছু সহযোগী। তারা চেষ্টা করেছিল নেপাল দিয়ে একদম মণিপুর ফ্রন্টে গিয়ে নেতাজির আইএনএর সঙ্গে যোগাযোগ করবে। ইটস সো ইম্পর্টেন্ট। নেপালের সঙ্গে আমাদের, এবং নেপালের যে নেপাল কংগ্রেস পার্টি, তার ফাউন্ডেশনটা তৈরি হয়েছিল এনকারেজড বাই দ্য কংগ্রেস ইন ইন্ডিয়া, এবং খুব নেপাল কংগ্রেসের সঙ্গে ভারতীয় কংগ্রেসের খুব ভালো ভালো সম্পর্ক ছিল। এবং ব্রিটিশ যখন চলে গেল ইন্ডিয়া সাবকন্টিনেন্ট থেকে, নেপাল চেয়েছিল ইন্ডিয়ার একটা প্রভিন্স হওয়ার জন্য। রাজা সেই মনের কথাটা প্রকাশ করেছিলেন, নেহেরু হতে দিলেন না। নেহেরুর ভয় ছিল নেপাল যদি, অর্থাৎ হিন্দু কান্ট্রি যদি ভারতের একটা পার্ট হয়ে যায়, তাহলে হিন্দুর সংখ্যা বেড়ে যাবে। তাতে ওই স্কাউন্ডেলটা ভাবলো তাতে তার রাজ করতে অসুবিধা হবে, শাসন করতে অসুবিধা হবে। হিন্দুত্বকে খুব ঘৃণা করতেন তিনি, হিন্দু সভ্যতাকে, হিন্দু টেক্সটকে খুব ঘৃণা করতেন। গান্ধীও মনে প্রাণে ঘৃণা করতেন, নেহরুও করতেন, কারণ বেসিক্যালি এগুলো তো ইসলামিক ডিএনএ। এবার আসছি আমি একদম রিসেন্টলি আসছি আমি কয়েকটা জায়গাতে, আমি একদম এতে আসছি নেপালের রাজতন্ত্র কয়েকশো বছর ধরে। হ্যাঁ, অডিবল, ভিজিবল, অচিন্ত। দেখুন কি ঘটছে, যে রাজা বীরেন্দ্র, যে লাস্ট রাজা যিনি খুন হয়ে গেলেন ফ্যামিলি, রাজা বীরেন্দ্র ছিলেন টেন্থ রাজা, এই বংশের 10th রাজা, রাজা বীরেন্দ্র বীর বিক্রম শাহদেব। তার বাবার মৃত্যুর পরে 1972 সালে অ্যাজ 10th রাজা শপথ নিয়ে সিংহাসনে বসেন, এই তো। এবং হি ওয়াজ এ ভেরি লিবারেল ম্যান। যখন জনগণ চাইছে যে ভারতের মতো তারা ডেমোক্রেসি চায়, একদম উনি বললেন তাই হবে। এবং নেপালে একদম মাল্টি পার্টি ডেমোক্রেসি হি ইন্ট্রোডিউসড। হি ওয়াজ জাস্ট এ অনারারি ক্রাউন। যেমন ইংল্যান্ডে ডেমোক্রেটিক প্রসেসই কন্টিনিউ করে, পলিটিক্যাল পার্টি সেখানে তাদের রুলটাই সুপ্রিম, সেখানে ওখানকার মোনার্ক, কিং অ্যান্ড কুইন জাস্ট অনারারি ক্রাউন, দে নেভার ইন্টারফেয়ার উইথ দ্য পলিটিক্যাল প্রসেসেস। ঠিক এখানেও তাই। হি relinquished all his political powers, gave to the ruling party. মাল্টি-পার্টি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করলেন, ইলেকশন ইন্ট্রোডিউস করলেন, এবং ইলেক্টেড পার্টি রুল করতে শুরু করলো। হলো এই বীরেন্দ্র, হিন্দু কান্ট্রি। তারপরের ঘটনা একটু বলি আমি। এবং এই যে 10th, ইজ দ্য 10th। এবং যখন থাইল্যান্ডে গেলাম, দেখলাম ওদেরও যে রাজা, সে তার নাম হচ্ছে এখন এই মুহূর্তে সে হচ্ছে 10th রামো, রামো বংশের 10th রামো, থাইল্যান্ডের রাজা 10th রামো। হি ইজ রুলিং দ্য কান্ট্রি। ওখানেও মোনার্ক হেডে, কিন্তু ডেমোক্রেসি। এবার আসছি আমি, এবার ঘটনাটা, নেক্সট ঘটনায় আসছি। 1984 31শে অক্টোবর ইন্দিরা গান্ধী কিল্ড হলেন বাই হিজ ওন সিকিউরিটি ফোর্সেস। Then as the 6th Prime Minister of India, the youngest Prime Minister of India at the age of 40 years, রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হলেন। তার আগে তার মন্ত্রিত্ব করার কোনো এক্সপিরিয়েন্স ছিল, একটা পঞ্চায়েতেরও কোনো এক্সপিরিয়েন্স ছিল না।
সঙ্গে ইটালিয়ান বউ। ইটালিয়ান বউ তার আগে কিন্তু ভোটার হয়ে গেছে। সোনিয়া গান্ধী, ইটালিয়ান সোনিয়া ভোটার হয়ে গেছে। কিভাবে ভোটার হয়েছে? গড নোজ। প্রসেসটা কি? গড নোজ। And that time he was not even the citizen of India. Not being a citizen of India, she was a voter in India. ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে এই সোনিয়া গান্ধী অ্যাপ্লাই করলেন ফর সিটিজেনশিপ। এটাও একটা খুব একটা ডার্ক প্রসেস। যিনি ইটালিয়ান সিটিজেনশিপ ত্যাগ না করে হাউ হি অ্যাপ্লাইড ফর দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া, বিকজ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডু নট অ্যালাউ ডুয়াল সিটিজেন। অনলি কিউ কান্ট্রি অ্যালাউ ডুয়াল সিটিজেনশিপ। সেটাও তিনি পেয়ে গেলেন। এটাও একটা, তার ভোটার কার্ড পাওয়া, সিটিজেনশিপ পাওয়া সবগুলোই অত্যন্ত রহস্যের। এগুলো সব পেন্ডিং কেস পড়ে আছে, এগুলো সব একদিন আনফোল্ড করবে। এবার রাজীব গান্ধী নেপালে গেছিলেন বউকে নিয়ে, ইটালিয়ান সাদা চামড়ার বউকে নিয়ে গেছিলেন। সেখানে ইচ্ছে ছিল ওখানকার যে বিখ্যাত মন্দির পশুপতিনাথ মন্দিরে প্রবেশ করবেন। কিন্তু পশুপতিনাথ মন্দিরের নিয়ম হচ্ছে নন হিন্দুকে তারা অ্যালাউ করবে না। দে আর নট অ্যালাউড টু এন্টার, দে আর নট অ্যালাউড। দে ফেল্ট ইনসাল্ট। যেমন ইন্দিরা গান্ধীকে পুরীর মন্দির ঢুকতে দেওয়া হয়নি, পান্ডারা ঢুকতে দেয়নি। সম্ভবত মমতা ব্যানার্জিকেও বোধহয় পুরীর মন্দির ঢুকতে দেওয়া হয়নি, সেজন্য খুব রাগ, পুরীর মন্দিরের উপর খুব রাগ সম্ভবত। এবার সোনিয়া গান্ধী বহুবার বলেছে এ মাফিয়া লেডি, মাফিয়া কালচার, মাফিয়া ক্যারেক্টার। হোয়াট হ্যাপেন্ড দেন? তার বর তো প্রধানমন্ত্রী ভারতবর্ষের, ফিরে এসে দিল্লি থেকে এমন একটা সিচুয়েশন তৈরি করলো, কারণ নেপালের সমস্ত কিছু কিছু মেটেরিয়াল যেমন পেট্রোলিয়াম প্রোডাক্টস, কনজিউমার গুডস, দে ডিপেন্ডেন্ট অন ইন্ডিয়া, অ্যান্ড সেগুলো একদম ব্লকেড হয়ে গেল। ফলে নেপালের লোক খুব সাফার করতে শুরু করলো। সাফার করতে শুরুর জন্যে নেপাল গভর্নমেন্ট হ্যাজ টু ডিপেন্ড অন চায়না। চায়নার কাছ থেকে মাল করি আনা শুরু করতে হলো। চায়না ইজ এ ডিস্টেন্ট প্লেস, টর্চুয়াস অ্যাক্রস দ্য হিমালয়াজ রাস্তা করে সেগুলো আনতে হলো, কস্ট বেড়ে গেল। এবং এর ফলে হলো কি, নেপালের মধ্যে যদিও মেজরিটি সবাই একটা হিন্দু, সেখানে একটা অ্যান্টি ইন্ডিয়া ফিলিং স্টার্ট করে গেল। ট্রিগারিংটা করলো কিন্তু সোনিয়া গান্ধী। এবার দেখো আস্তে আস্তে যখন ট্রেড হচ্ছে, ইনক্রিজ করছে উইথ চায়না, তার সঙ্গে কমিউনিস্টরাও প্রবেশ করছে চায়না নেপালে, তাদের একটা ইন্টারেস্ট আছে। কারণ ইন্ডিয়া বিইং অ্যান এনিমি কান্ট্রি অফ চায়না, তারা এজেন্ট পাঠাতে শুরু করলো ইন নেপাল। মাওয়িস্টরা আসছে, কমিউনিস্টরা আসছে, এজেন্টরা আসছে টু অ্যাক্ট এগেনস্ট ইন্ডিয়া, টু পয়জন দ্য মাইন্ড অফ দ্য নেপালিজ। এবং একটা জিনিসকে বোঝাতে শুরু করলো, দেখো ইন্ডিয়া কিন্তু নিউক্লিয়ার পাওয়ার, প্রচুর মাইট আছে, যে কোনো সময় তোমাকে দখল করে নিতে পারবে, তোমরা আমার ব্লকে এসো, আমরা তোমাকে ডিফেন্স দেব। এই করতে করতে কি হলো, নেপালিজ মাইন্ডটা পয়জন্ড হলো। নেপালে চাইনিজ এজেন্টস, মাওয়িস্ট এবং কমিউনিস্ট সংখ্যা বাড়তে শুরু করলো। এবং সেই সুযোগে চাইনিজ এই যে মাওয়িস্টরা এবং ওখানে ইসলাম প্রবেশ করতে শুরু করলো। ইসলাম ওয়াজ প্র্যাকটিক্যালি জিরো দেয়ার। এবং মিশনারিজরা আসতে শুরু করলো ফ্রম ইউএসএ, ইউরোপ থেকে মিশনারিজের প্রবেশ করলো। এই প্রথম নেপালে মিশনারিজ এন্টার ইনটু নেপাল। প্রচুর খ্রিস্টানের সংখ্যা বেড়ে গেল, মুসলিমদের পকেটস তৈরি হয়ে গেল, এবং ইন্ডিয়ার এনিমিজদের বিভিন্ন পকেটস তৈরি হয়ে গেল। এবং পাকিস্তান থেকে ইনফিল্ট্রেশন, টেরোরিস্ট ইন্ডিয়াতে প্রবেশ করতে শুরু করলো থ্রু দিস ওপেন বর্ডার, ইন্ডো নেপাল বর্ডার। এই নোংরামিটা শুরু করলো কিন্তু সোনিয়া গান্ধী, সুযোগ নিল চায়না। তারপরে আরেকটা কাণ্ড হলো কি, একদিন 1 জুন 2001
রাজা বীরেন্দ্র বিক্রম, একদম পুরো পরিবারটা কিল্ড হয়ে গেল, পরিবারটা কিল্ড হয়ে গেল। একদম, একমাত্র এক রাজপুত্র বাইরে ছিল, বলা হয়েছে সে নাকি খুন করেছে, এ নিয়ে অনেক সন্দেহ আছে। একদম একটা মাফিয়া প্ল্যানিংয়ে পুরো কিল্ড হয়ে গেল ফ্যামিলিটা। এবং এই কিলিংয়ের জন্যে নেপালে রাজ পরিবারের গুরুত্ব কমে গেল, বদনাম হয়ে গেল। এবং হিন্দুত্বের যে গর্ব, যে প্রেস্টিজটা নিচে গেল, নিচু হয়ে গেল, রক্ত ঝরল প্যালেসে। এবং এইভাবে আস্তে আস্তে কমিউনিস্টদের, খ্রিস্টানদের ডমিনেন্স বেড়ে গেল। মাওয়িস্ট মুভমেন্ট, কমিউনিস্ট মুভমেন্টে আপনারা দেখেছেন একের পরে 99 সাল থেকেই কিভাবে, 90 সাল থেকে কীভাবে সেটা বাড়ছিল। তারপর এক সময় তো 90 সালে কমিউনিস্ট পার্টি অফ নেপাল এবং ইউনাইটেড পার্টি, মার্কসিস্ট লেনিনিস্ট পার্টি, ওরা এক সময় ওদের মন্ত্রিসভাও তৈরি করেছিল। তো 2015 পরে তো ওরা পুষ্পকমল দাহাল অ্যান্ড KP শর্মা ওলি এরা শেয়ার করে করে মন্ত্রিসভা গঠন করলো। এবং সেটা করলো কবে থেকে? একদম 2015 থেকে এই গত 10 বছর ধরে আন্ডার দেয়ার রুল, দিস কমিউনিস্ট রুল। ওখানে মিশনারিদের অ্যাক্টিভিটি বাড়লো, সংখ্যা বাড়লো, খ্রিস্টানদের সংখ্যা বাড়লো। দ্যাট ডিস্ট্রয়েড হিন্দুত্ব টু এ সার্টেন এক্সটেন্ট, অ্যান্ড ইসলামের পকেটস তৈরি হলো, ফরেন এজেন্টসরা ঢুকলো, অ্যান্ড দ্যাট থ্রেটেন্ড ইন্ডিয়ার সিকিউরিটি। এবং তারপরে ও দেশে যে ন্যাশনাল রিলিজিয়ান ছিল হিন্দুত্ব, সেইটা চলে গেল, সেকুলার কান্ট্রি ডিসক্লেয়ার হয়ে গেল। অ্যান্ড ইকোনমিক্যালি আস্তে আস্তে নেপাল আরও নিচের দিকে চলে গেল, আনএমপ্লয়মেন্ট প্রচণ্ড বৃদ্ধি পেল। এইভাবে নেপালকে খতম করার চেষ্টা হলো, তার হিন্দুত্বকে খতম, তার কালচারকে খতম করা হলো, তার সভ্যতাকে খতম করা হলো, তার ইকোনমিকে খতম করা হলো। পেছনে কে? সোনিয়া গান্ধী, চায়না অ্যান্ড মিশনারিজ। এবারেও তাই চেষ্টা করেছিল যে বিক্ষোভ যেটা হয়েছিল, এই বিক্ষোভ মধ্যে অলি গভর্নমেন্ট ফল করলো। আমাদের ভয় ছিল সম্ভবত অলি গভর্নমেন্টের ফলের পরে ফেলে দিয়ে সম্ভবত আমেরিকা প্রবেশ করে গেছে, কারণ আমেরিকার সঙ্গে এখন ওয়ার্ল্ড প্লেনে টাসেল চলছে, চায়না অ্যান্ড আমেরিকার টাসেল চলছে। এক সময় চীনের ইকোনমি বুস্ট আপে আমেরিকার রোল খুব পজিটিভ ছিল, যখন এখন চায়না ইকোনমিক্যালি অ্যান্ড মিলিটারিলি সেকেন্ড ইন পজিশন ইন দ্য ওয়ার্ল্ড, এখন 1 and 2 মধ্যে কম্পিটিশন, আমেরিকা ভয় পাচ্ছে, আমেরিকার ঘাড়ের কাছে চায়না এখন নিঃশ্বাস ফেলছে, সেই ভয়ে আমেরিকা ভীত। তাই এই দ্বন্দ্বে আমেরিকা একটা ওখানে উস্কানি দিয়েছে, যে উস্কানিটা আমেরিকা দিয়েছিল বাংলাদেশে, সে একই জিনিস। এবং বাংলাদেশকে ঢুকে পড়ে তারা বাংলাদেশের থ্রু দিয়ে ইন্ডিয়ার সিকিউরিটিকে থ্রেটেন করেছে আমেরিকা। নেপাল দিয়েও চেষ্টা করেছে, কিন্তু ঘটনার যে নেপালে যেমন আমেরিকান এজেন্টসরা আছে, যেহেতু নেপালের জনগণ মেজরিটি এখনো হিন্দু, এবং তাদের সঙ্গে ভারতবর্ষের মানুষের কালচারাল লিঙ্কেজ এবং বিবাহ সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, সম্ভবত নেপালে আমেরিকা শেষ হাসিটা হাসতে পারল না, অন্য খেলা হয়ে গেল। এবং সেই খেলার জন্যে নতুন যে প্রাইম মিনিস্টার এলো, ওখানকার সুপ্রিম কোর্টের ম্যাডাম চিফ জাস্টিস ছিলেন, যার শিক্ষা বেনারস বিশ্ববিদ্যালয়ে, তার যে প্রথম স্টেটমেন্ট যে আমার প্রথম কাজ হচ্ছে ইলেকশন উইদিন 6 months, এই ডিক্লারেশনটা অত্যন্ত অনেস্ট, যে আই হ্যাভ নট কাম হিয়ার টু রুল নেপাল, আমার যা বয়স হয়েছে, আমার প্রথম কাজ একটা ইলেকশন করে
একটা গণতান্ত্রিক মাল্টিপার্টি সিস্টেমে একটা গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। এই অনেস্ট ডিক্লারেশনটা কিন্তু ইউনুস স্কাউন্ড্রেল ইউনুসকে খুব বিপদে ফেলেছে। এই জিনিসটা তো দেখছে বাংলাদেশের মানুষ। ইউনুস স্কাউন্ড্রেলটা ওখানে এসেছিল যে শীঘ্রই একটা ইলেকশন দেবে, কিন্তু 1 বছরের বেশি হয়ে গেল স্কাউন্ড্রেলটা ইলেকশনের ধারে কাছে নেই, শুধু নিজের কামাই করে যাচ্ছে, নিজের সংস্থাগুলোতে হাজার হাজার কোটি টাকা বেনিফিট নিয়ে যাচ্ছে, নিজের বিজনেস বাড়িয়ে যাচ্ছে, বাংলাদেশের ইকোনমিকে গোল্লায় ফেলেছে। তাই লিখেছি আমি, এই মুহূর্তে যা ঘটে গেল, এই মুহূর্তে পশ্চিমবাংলা থেকে কমিউনিস্টদের, অমর্ত্য সেনের এবং এই সোনিয়া মমতা ব্যানার্জিদের দৌড়ে যাওয়া উচিত এই ইউনুসকে হেল্প করার জন্য। বেসিক্যালি একটা ইসলামিস্ট এবং ডিপ স্টেটের এজেন্ট এই স্কাউন্ড্রেলটা। নেপালের নতুন প্রধানমন্ত্রীর এই স্টেপটা ইউনুসকে খুব বিপদে ফেলেছে, এবং এখনো আশা করছি যে নেপালের কমিউনিস্টরা মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না, আমেরিকার ইন্টারেস্টের বাইরে এগেনস্টে যাবে সেটা। এবং আশা করব যে নেপালেররা তাদের কালচার, তার হেরিটেজ অ্যান্ড হিস্ট্রি, তার রিলিজন, তার ধর্ম, এই গরিমায় অন্য কোনো বিদেশি শক্তির সে তাবেদার হয়ে থাকবে না। সে যে ভারতবর্ষের সনাতন আদর্শের একটা অংশ, সেই গর্ব নিয়ে সে দাঁড়িয়ে থাকবে। সে মাল্টিপার্টি সিস্টেমের গণতন্ত্রের মধ্যেই সে তার ভবিষ্যৎকে দেখার চেষ্টা করবে। আমি নেপাল সম্বন্ধে এইটুকু বললাম যে নেপালেও কিন্তু এই যেমন ভারতবর্ষে এই সিকুমাকু কঙ্গু পার্টিগুলো, এগুলো একটা ভালো শব্দ আজ শিখলাম, সেটা হচ্ছে এই ইসলামো কমিউনিস্ট। সব সেকুলারগুলো সব তো ইসলামিস্ট পার্টি। মুসলিম লীগ চলে গেছে, কিন্তু মুসলিম লীগ এখন কাজ করছে থ্রু অল দিস সিকুমাকু কঙ্গু পার্টিজ, কংগ্রেস, সিপিএম, টিএমসিপিএম, এসইউসিআই, আরজেডি, ডিএমকে, তাদের থ্রু দিয়ে কাজ করছে মুসলিম লীগ। বেসিক্যালি অল দিজ আর প্রো ইসলামিস্ট parties to destroy the Hindu culture, Hindu tradition, Hindu wisdom of India, and to weaken this country and to rule this country in fragments. সেটা ভারতের শত্রুদেরও স্বার্থে, in collaboration the enemies of the country, সবাই মিলে। যে কথাটা বলি আমি, ভারতবর্ষ খণ্ড বিচ্ছিন্ন হলে একটা কথা বলি না, যে জঙ্গলে একটা বিশাল বাইসন ঘুরে বেড়াচ্ছে, কারো ক্ষতি করছে না, তাকে অনেকগুলো সিংহ মিলে আক্রমণ করে, কারণ একটা সিংহ একটা বাঘের পক্ষে আক্রমণ করে দখল করা সম্ভব না, সবাই মিলে তাকে দখল করে। কারণ একটা বাইসনকে মারতে পারলে 1 ডজন সিংহ বাঘের খাদ্য হয়ে যাবে, সেই সঙ্গে শকুনরা আসবে, হায়নারা আসবে, সবাই মিলে খাবে। ভারতবর্ষে এত বিশাল, এত সম্পদ, একে ধ্বংস করতে পারলে, ভাঙতে পারলে অনেক পলিটিক্যাল পার্টি থেকে অনেক প্রাইম মিনিস্টার তৈরি হবে এবং অনেক বিদেশি শক্তিরও লাভ আছে। এবং অল দিস সিকুমাকু কঙ্গু পার্টিজ আর বেসিক্যালি সেলফিশ ফ্যামিলি পার্টিজ অ্যান্ড ব্যক্তি ওরিয়েন্টেড পার্টিজ অ্যান্ড অলসো এজেন্টস অফ দ্য এনিমিজ অফ ভারতবর্ষ। সাবধান, নেপালে যেটা করেছে সেটা করে চলেছে, এ থেকে রিকভারি আমাদেরও এগোতে হবে। এবার আমি আসব পরের চ্যাপ্টারটাকে, এখানে থেমে যাব আমি, যে কীভাবে ভারতবর্ষের পলিটিক্যাল পার্টিগুলো ফ্রম ব্রিটিশ এরা ইসলামিক অ্যাপিজমেন্ট চলেছে। আমি অল্পক্ষণ একটু বলে থেমে যাব, কটা বাজলো, আমি আমি 11টার মধ্যেই শেষ করে দেব। আমি অল্প শুধু পয়েন্টস বলে বেরিয়ে যাব। অডিবল, জয়দেববাবু শুভ সন্ধ্যা, সায়ন ব্যানার্জি গুড ইভিনিং, অডিবল অচিন্ত। আমি নেক্সট একটু আমি এটাকে বন্ধ করে আবার আমি নেক্সট চ্যাপ্টারে চলে আসব খুব কুইকলি। আমি শুধু পয়েন্টসগুলো বলে বেরিয়ে যাব। আপনারা সব জানেন, জাস্ট ইউ অ্যাসিমিলেট all these things, assimilate all these things in your brain, you will get the things what is happening in this country and this
these political parties, what they are doing, all this indie jot, what they are doing against India, and what they have done in the past, and what they are doing for their own petty interests, and encouraged by the enemies of the country.